হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরিবেশ বিষয়টিকে নিয়ে। খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন পর্বটি। অবশ্যই তোমাদের প্রশ্ন পর্বটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তোমরা নিজেরাও যেমন দেখছো, তোমাদের বন্ধুদের মাঝেও কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দিতে হবে। এই প্রশ্নটি কিন্তু পর্ষদ থেকে নেওয়া এবং 100% কমন যোগ্য প্রশ্নোত্তর কিন্তু। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা ভিডিও দেখছো বাট অনেকে সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু অবশ্যই ভালো না। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দেবে। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। সকলেই জানো যে তোমাদের এবারে পরীক্ষা পূর্ণমান হচ্ছে 50 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের এখানে নিজেদের নামটা সুন্দর করে লিখবে। বিভাগ তোমাদের যদি বিভাগ থেকে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। রোল নম্বর তোমাদের যার যার রোল নম্বর কিন্তু এই জায়গাটাই লিখে নেবে, ঠিক আছে। চলো এবারে আমরা এই যে প্রত্যেকটা প্রশ্ন, এই প্রশ্নগুলোকে আমরা একটা নির্দিষ্ট পেপারে সুন্দরভাবে গুছিয়ে লিখেছি, সেই জায়গাটা তোমাদেরকে উপস্থাপন করি। তোমাদের একটা কি সুবিধা হবে, সেখান থেকে তোমরা ভিডিওটিকে পজ করে করে লিখে নিতে পারবে চাই, ঠিক আছে। চল প্রথমে দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে একের দাগের, বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। তো প্রথম প্রশ্নটি আছে দেখো ক, বলছে ছায়া কখন লম্বা হয়। তো আমরা জানি যে দুপুর 12টার সময় সূর্য ঠিক মাথার ওপর পড়ে, তখন কিন্তু ছায়া মোটেই লম্বা হয় না। যদি বলে ছায়া কখন লম্বা হয়, তোমরা লিখবে যখন সকাল, ঠিক আছে, যখন সকালবেলা সূর্য পূর্ব দিকে উঠছে, ঠিক তার বিপরীত অর্থাৎ পশ্চিম দিকে আমাদের কিন্তু ছায়া লম্বভাবে প্রদান করে। আর বিকালবেলা যখন সূর্য ডুবছে, তখন পশ্চিম দিকে ঠিক উল্টো অর্থাৎ পূর্ব দিকে কিন্তু ছায়া লম্বভাবে পড়বে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ছায়া কখন লম্বভাবে দেয়। ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, বলা হচ্ছে পূর্ণিমার পর কৃষ্ণপক্ষ কোন পক্ষ শুরু হয়। তাহলে পূর্ণিমার পর কোন পক্ষ শুরু হয়? পূর্ণিমার পর আমরা জানি কৃষ্ণপক্ষ শুরু হয়। কদিন পর বলো তো? 15 দিন। এটাও মনে রাখবে, কৃষ্ণপক্ষ 15 দিন পূর্ণিমা শুরু হয়, ঠিক আছে। চল পরের প্রশ্ন বলা হচ্ছে যে কৃষি সম্পদ কাকে বলে। কৃষি সম্পদ কাকে বলে? কৃষি থেকে যে সম্পদ পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো কৃষি সম্পদ। যেমন যদি উদাহরণ দিতে বলে, তাহলে আমরা কি বলবো? যেমন আমরা ধান, পাট, ঠিক আছে, তিল ইত্যাদি ইত্যাদি, আমরা এই সকল সম্পদের কথা কিন্তু বলবো। ঘরের দেখো, বলছে কাগজ তৈরি করতে কি কি প্রয়োজন হয়। কাগজ তৈরি করতে কি কি লাগে? ঘাস লাগে, খড় লাগে, কাপড়ের টুকরো ইত্যাদি প্রয়োজন হয়। কাগজ তৈরি করতে কি কি লাগে? কাগজ তৈরি করতে ঘাস, খড়, কাপড়ের টুকরো ইত্যাদি লাগে, ঠিক আছে। পরে দেখো, বলা হচ্ছে যে পিনকোড বলতে কি বোঝো। এই প্রশ্নটা 100% ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এখনই এই প্রশ্নটা কিন্তু মার্ক করে রাখো। এই প্রশ্নটা আগামী পরীক্ষায় কিন্তু পড়তে চলেছে। বলছে পিনকোড বলতে কি বোঝো। তাহলে আমরা জানি যে পিনকোড হলো পোস্ট অফিসের একটা নাম্বার, ঠিক আছে, যেটা তোমাদের অঞ্চল বা গ্রামের যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটাকে প্রদর্শন করে, ঠিক আছে। তাহলে পিনকোড হলো আমাদের পোস্ট অফিসের একটি নাম্বার। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে দিগন্ত রেখা কাকে বলে। এই প্রশ্নটাও খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিগন্ত রেখা, তাহলে দিগন্ত রেখা কাকে বলবো? হলো ফাঁকা জায়গায় দাঁড়ালে মনে হয় আকাশটা যেন দূরে কোথাও মিশে গেছে, এটাকেই বলা হয় দিগন্ত রেখা। অনেক সময় তোমরা ফাঁকা মাঠে দাঁড়ালে দেখতে পাবে দূরে মনে হয় যেন আকাশটা পুরো মাটির সাথে মিশে গেছে। ওই যে মাটি আর আকাশ, ওর মাঝখানে যে দূর দিয়ে রেখাটা চলে গেছে, সেই দূর দিয়ে যে রেখাটা, সেটাকে বলা হয় কিন্তু দিগন্ত রেখা, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চল 2 দাগে যে প্রশ্নটা বলা হয়েছে দেখো, বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। তো প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলছে বাজ সাধারণত পড়ে ছোট গাছে, উঁচু গাছে না নিচু গাছে। বাজ সবসময় পড়বে উঁচু গাছে, কারণ উঁচু গাছ সবসময় আকাশের কাছাকাছি থাকে, তাই বাজ উঁচু গাছেতেই সবসময় পড়ে। ক্ষয়ের বলছে দেখো, বলছে যে সকল জিনিস চাষ করতে হয়,
যে সকল জিনিস চাষ করতে হয় তাকে আমরা কি বলবো? নির্মাণ শিল্প না প্রাকৃতিক সম্পদ? অবশ্যই সেটা প্রাকৃতিক সম্পদ, কারণ চাষ করা হচ্ছে, তাই তো? তাহলে এটা হবে প্রাকৃতিক সম্পদ। পরের প্রশ্ন দেখো, বলছে রামধনু দেখার সময় সূর্য আমাদের সামনে থাকে, পিছনে থাকে, নাকি মাথার উপরে থাকে? আমরা যখন রামধনু দেখবো, সূর্যের আলোটা ঠিক তার উল্টো দিকে পড়বে, তাই তো? সেখানটাতেই হবে রামধনু। তাহলে যখন আমরা থাকবো, আমাদের ঠিক কি হবে? আমাদের পিছনে থাকবে, ঠিক আছে? তাহলে রামধনু দেখার সময় সূর্য আমাদের কোথায় থাকে? সূর্য আমাদের পেছনের দিকে থাকে। পরের প্রশ্ন দেখো, ভয়ের, বলছে অমাবস্যার পর চাঁদ ওঠে। অমাবস্যার পর চাঁদ ওঠে কোন দিকে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকেও কিন্তু স্টার দিয়ে রাখো, এটা পড়ে প্রত্যেকবার যে অমাবস্যার পর চাঁদ কোন দিকে ওঠে? পশ্চিম দিকে। ঔষধ পাওয়া যায় কোন গাছ থেকে? জাম, বাসক না বকুল? দেখো, সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে বাসক, কারণ আমরা সর্দি কাশির সময় আমরা বাসক পাতার জল খাই, তাই তো? তাহলে বাসক পাতা হলো একটি ঔষধি গাছ। এবারে ৩-এর দাগের প্রশ্ন দেখো, ৩-এর দাগের প্রশ্নে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। সোজাসুজি ড্যাশ দিকে তাকালে চোখের ক্ষতি হয়। সোজাসুজি কোথায় তাকাতে হয়? আমরা সূর্যের দিকে যদি সোজাসুজি তাকাই তাহলে কিন্তু আমাদের চোখের ক্ষতি হবে। এর জন্য অবশ্যই আমাদের চশমা ব্যবহার করা উচিত। ক্ষয়ের প্রশ্ন বলছে পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা ঠিক ড্যাশ আকাশে ওঠে। পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা কোন আকাশে ওঠে? পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা কিন্তু পূর্ব দিকে। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম। অমাবস্যায় চাঁদ কোন দিকে ওঠে? অমাবস্যায় চাঁদ পশ্চিম দিকে ওঠে। আর পূর্ণিমার দিনে চাঁদ কোন দিকে ওঠে? পূর্ব দিকে। ঠিক আছে? পরের দেখো, বলছে সুস্থ শরীর আমাদের ড্যাশ হতে পারে। সুস্থ শরীর আমাদের কি হতে পারে? খারাপ হতে পারে। আমরা যদি সুস্থ শরীরের ওপর অনেক আহ তেলযুক্ত খাবার বা অন্যান্য ফাস্টফুড খাই, তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ হবে। পরের প্রশ্ন দেখো, ঘয়ের প্রশ্ন বলা হচ্ছে রাস্তা তৈরির কাজে কি প্রয়োজন? রাস্তা তৈরি করার জন্য অবশ্যই আমাদের মাটির প্রয়োজন। ড্যাশ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হয়। কি কাজ না করলে? বিদ্যুৎ সরবরাহ। দেখবে যারা কারেন্টের কাজ করে তাদের সবসময় কিন্তু একটা টেস্টার থাকে, তারা কিন্তু সেই সুইচ বোর্ডের যে ফুটোগুলো আছে না, সেখানে কিন্তু দেখে টেস্ট করে করে কারেন্ট আছে কিনা। তাহলে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে কিনা তা দেখার জন্য টেস্টারের প্রয়োজন হয়। চলো, পরের প্রশ্ন বলছে নিচের বাক্যগুলির মধ্যে যেগুলো ঠিক তার জন্য সত্য এবং ভুল বাক্যের জন্য মিথ্যা লেখো। দুপুরবেলা ছায়া বড় হয়, কথাটি ঠিক না ভুল? অবশ্যই দুপুরবেলা ছায়া কোনোদিনই বড় হয় না, দুপুরবেলা ছায়া সবসময় ছোট হয়, তাই তো? বাতাসে ধুলো থাকলে চোখ জ্বলে, কথাটি ঠিক না ভুল? অবশ্যই ঠিক, বাতাসে ধুলো থাকলে আমরা দেখি আমাদের চোখ জ্বালা জ্বালা করে। চাঁদের নিজস্ব আলো আছে, চাঁদের কি নিজস্ব আলো আছে? এটা কিন্তু ভুল কথা, চাঁদের কোনোদিন নিজস্ব আলো নেই, চাঁদ হচ্ছে সূর্যের আলোয় আলোকিত হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, গয়ের, বলছে বনের গাছপালা প্রাকৃতিক সম্পদ। অবশ্যই বনের গাছপালা প্রাকৃতিক সম্পদ, তাহলে এটাকে আমরা ঠিক লিখব। জল, বায়ু, মাটি আর সূর্যের আলো প্রকৃতির প্রধান সম্পদ। জল, বায়ু, মাটি হলো সূর্যের আলো প্রভৃতি প্রকৃতির প্রধান সম্পদ, এটাও কিন্তু একটা ঠিক কথা। ঠিক আছে? চল দেখো, ৫-এরটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেউ জলে ডুবে গেলে তাকে জল থেকে তুলতে হবে, তখন কিভাবে সাবধান হবে, পরে কি কি কাজ করবে, এসব নিয়ে তুমি কিছু লেখো। এটা কিন্তু প্রচুরবার পরীক্ষায় পড়েছে, ঠিক আছে? অবশ্যই এটাকে ভালো করে মুখস্থ করতে হবে তোমাদের। প্রথমে কি বলছে দেখো, একদিকে আমরা কাজ লিখেছি আর একদিকে সাবধানতা লিখেছি। দেখো, প্রথমে বলছে জল থেকে তোলার সময় আমাদের কি করতে হবে, তাকে জল থেকে তোলার সময় দু হাতে ভালো করে ধরে তাকে তুলতে হবে। তারপর পেটের জল বের করার সময় আমাদের কি করতে হবে? বুকের নিচু থেকে পেট অবধি আস্তে আস্তে চাপ দিতে হবে, ঠিক আছে? নিচু থেকে আস্তে আস্তে পেটের দিকে চাপ দিতে হবে, যাতে পেট থেকে জলটা মুখ দিয়ে বেরোতে পারে। শ্বাস চালু করার সময় কি করতে হবে? পেটে আস্তে আস্তে চাপ দিতে হবে এবং শ্বাস প্রশ্বাস চালু হওয়ার মতো সময় দিতে হবে। এরপরে সাবধানতা কি? শ্বাস প্রশ্বাস শুরু হলে তাকে মুক্ত বাতাসে শুইয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এই কাজগুলো করলে তবে আমরা কেউ জলে ডোবা মানুষকে সহজেই বাঁচাতে পারবো। ৬ দাগের প্রশ্ন দেখো, ৬ দাগের প্রশ্নে কি বলা হচ্ছে? ৬ দাগের প্রশ্নে বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো।
প্রথম দেখো বলা হচ্ছে মেঘ কাকে বলে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি বলে মেঘ কাকে বলে, তাহলে আমরা কি লিখবো? নদী, নালা, খাল, বিল থেকে সূর্যের তাপে জল বাষ্প হয়ে ওপরে উঠলো, উঠে ঘনীভূত হলো। এবারে ওই বাষ্পগুলো বিভিন্ন ধুলো, বালি ইত্যাদির সাথে যুক্ত হয়ে জলকণায় পরিণত হয়, এবং সেই জলকণা যখন ঠান্ডা হয়ে আকাশে ভেসে বেড়ায়, তাকে আমরা বলবো কিন্তু মেঘ। ঠিক আছে? তাহলে এটা সুন্দর করে তোমরা লিখতে পারবে। অবশ্যই কিন্তু দেখে দেখে লিখে নিবে। পরে ক্ষয়ের বলছে শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের কি কি করতে হবে। শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের পরিমিত খাবার খেতে হবে এবং শরীরকে এক্সারসাইজ করতে হবে। আমাদের যেমন ভালো ভালো খাবার খেতে হবে, প্রোটিনযুক্ত খাবার, ভিটামিনযুক্ত খাবার, তেমনই আমাদের কিন্তু রোজ এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে। তবে কিন্তু শরীর ভালো থাকবে। আবারও দেখো একই প্রশ্ন দেওয়া আছে যে দিগন্ত রেখা কাকে বলে। তো দিগন্ত রেখা আবারও বলবো যে ফাঁকা জায়গায় দাঁড়ালে মনে হয় আকাশটা দূরে কোথাও মিশে গেছে, তাকেই আমরা বলবো দিগন্ত রেখা। তাহলে ফাঁকা জায়গায় দাঁড়ালে মনে হয় আকাশটা দূরে কোথাও মিশে গেছে, একেই বলে দিগন্ত রেখা। পরের ঘ, বেনি আর সহকলা বলতে কি বোঝো, এর পুরো নাম কি? দেখো, বেনিয়া সহকলা হচ্ছে রামধনুর যে 7টি রঙের কথা তার প্রথম অক্ষরগুলো বলা হয়েছে। তাহলে প্রথমে বে, বেগুনি, নি, নীল, আ, আসমানি, স, সবুজ, হ, হলুদ, ক, কমলা এবং লা হলো লাল। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে বেনিয়া সহকলা হলো 7টি রং যেটা রামধনুর আছে। পরের প্রশ্ন দেখো, বলেছে চাষের ক্ষেত্রে কিভাবে আমরা জল ব্যবহার করি। তাহলে চাষের ক্ষেত্রে আমাদের কিভাবে জল ব্যবহার করতে হয়? চাষের ক্ষেত্রে আমরা নদী থেকে, খাল থেকে, বিল থেকে, মেশিন বা কপি কলের সাহায্যে জল তুলে আমরা চাষ করতে পারি। ঠিক আছে? জল তুলে আমরা কি করি? আমরা চাষ করে থাকি। তাহলে আমরা বুঝলাম যে এইভাবে আমরা কিন্তু চাষ করতে পারি। ঠিক আছে? চল। তাহলে বন্ধুরা, আজকে আমরা পরিবেশ বিষয়টি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখে তোমরা যদি কিছুমাত্র উপকৃত হও, বা এই ভিডিও থেকে তোমাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে, তো বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে ছড়িয়ে দাও, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।